হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আগের দিন আমরা তোমাদের নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির পূর্ব কাহিনী নিয়ে আলোচনা করেছিলাম। আজ আসছে আমরা মূল কাহিনীতে। এখান থেকেই মূল ধীবর বৃত্তান্ত অর্থাৎ জেলের কাহিনী শুরু হচ্ছে। শোনো সবাই। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। তাহলে দেখা যাচ্ছে কি, যেহেতু এটা নাট্যাংশ, কেমনভাবে অভিনয় হচ্ছে সেটাও বলে দিচ্ছে। নগর রক্ষায় নিযুক্ত অর্থাৎ নগর বা শহরের দেখাশোনার কাজে যুক্ত রাজশ্যালক, রাজার স্ত্রীর ভাই, কি করেছে না, একটি পুরুষকে হাত বাঁধা অবস্থায় নিয়ে আসছেন। সঙ্গে রয়েছেন দুটি রক্ষী। দুই রক্ষী তাড়না করে অর্থাৎ অপমান করে বা আঘাত করে বলছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? তাহলে একটি লোককে ধরে আনছে, সেই লোকটিকেই জিজ্ঞেস করছে, কারণ তার কাছে রাজার নাম লেখা একটি আংটি পাওয়া গেছে। পুরুষটি অর্থাৎ সেই জেলেটি ভয় পাওয়ার অভিনয় করে, মানে খুব ভয় পেয়েছে যেহেতু বকা দিয়েছে। বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি, আমি এরকম কাজ করিনি। তাকে যে সবাই চোর ভাবছে সেটা বুঝে কি বলছে সবাইকে, যে আমি এই চুরিটা করিনি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? তাহলে ব্যঙ্গ করে প্রথম রক্ষী ওই জেলেটিকেই কথাটি বলছে যে তখনকার রাজারা ব্রাহ্মণদের অনেক কিছু দান করতেন। তাহলে তুই কি ব্রাহ্মণ যে তোকে দান করেছে? নাহলে আংটি কোত্থেকে এলো? চুরি করিসনি বলছিস। পুরুষ অর্থাৎ জেলেটি বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তাহলে আপনারা আমার কথাটা শুনুন, আমি একজন সাধারণ জেলে, কোনো ব্রাহ্মণ নয় যে আমাকে দান করবে। আমি শক্রাবতার জায়গায় থাকি, সাধারণ একটি জেলে আমি। দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমি কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? তাহলে কেউই জেলেটির কথা মন দিয়ে শুনতে চাইছে না। শ্যালক বলছেন, সূচক, একে পূর্বপর্শ বলতে দাও, মধ্যে বাধা দিও না। তাহলে এখানে সূচককে, দুটো রক্ষীর কথা আমরা পেয়েছি। সূচক হলো এখানে প্রথম রক্ষী। যেহেতু দুই রক্ষী মিলে জেলেটিকে সম্পূর্ণ কথা বলতে দিচ্ছে না, তাই শ্যালক বলেছে যে বাধা দিও না, ওকে সমস্ত ঘটনা বলতে দাও। দুই রক্ষী বলছে, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ বলছে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তাহলে প্রথমে বলেছে ও একজন জেলে, তাই জেলের কাজ কি? নানা মাছ ধরা সরঞ্জাম যেমন জাল, বড়শি এইসব দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শ্যালক হেসে বলছে, তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তাহলে রাজশ্যালকও ব্যঙ্গ করেই সেই ধীবরটিকে অর্থাৎ জেলেটিকে বলছে। তারপর দেখো, পুরুষটি অর্থাৎ জেলেটি বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। তাহলে ওই যে তার জীবিকা নিয়ে কথা উঠতেই জেলেটি তার প্রতিবাদ করেছে যে শুনুন মহাশয়, এরকম বলবেন না আপনি। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। তাহলে যে বৃত্তি অর্থাৎ যে পেশাযুক্ত পরিবারে জন্মগ্রহণ করেছে যে মানুষ, সেই পেশা নির্বাহ করাই তার প্রধান কাজ। সেটা পরিত্যাগ করা ইচ্ছাকৃতভাবে তার উচিত নয়। তাহলে একটা জেলের পরিবারে জন্মগ্রহণ করেছে, সে সেই জীবিকা নির্বাহই করছে, তাই এটা নিন্দনীয় কিছুই না। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তাহলে আমরা দেখি ব্রাহ্মণদের জাতির মধ্যে উচ্চ শ্রেণীর করা হয়েছে। বেদজ্ঞ অর্থাৎ বেদ জানেন যিনি, তাকে বলা হচ্ছে বেদজ্ঞ।
বেদজ্ঞ ব্রাহ্মণরা 4টি বেদই ভালোভাবে জানে, ঋক, সাম, যজু, অথর্ব। সেই ব্রাহ্মণ কি দয়াপরায়ণ, নানা আশীর্বাদ করেন, নানা পুজো আর্চা সমস্ত করেন, কিন্তু তার মধ্যেও একটা নির্দয় ভাব থাকে। কখন থাকে না, যখন যজ্ঞের পশুবধ হয়, প্রাণী হত্যা হয়, তখন কিন্তু তিনি নির্দয় হয়ে থাকেন। শ্যালক বলছে তারপর তাহলে তারপরের পরবর্তী কাহিনী শুনতে চাইছে। পুরুষ বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। তাহলে আংটিটি ধীবর কিভাবে পেয়েছিল না, ধীবর জেলে সে মাছ ধরে, একটি রুই মাছ ধরেছে একদিন, সেই মাছটি কাটতেই তার পেটের মধ্যে থেকে এই আংটিটি পেয়েছিল। পরে সেই আংটিটা বিক্রির জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। তাহলে আংটি একটা পেয়েছি, কি করব, গরিব মানুষ, বিক্রি করে যা কিছু অর্থ পাওয়া যায় তাই ভালো, তাই বিক্রি করতে বেরিয়েছে, তখনই ওই রাজশালক ওকে ধরে নিয়ে আসছে। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তাহলে আমি এভাবে পেয়েছি, আপনার যদি শাস্তি দিতে মনে হয় দেন, আর ছেড়ে দিতে মনে হলে ছেড়ে দিন। শ্যালক বলছি, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। তাহলে আবার একটি নাম আমরা পেয়েছি এখানে, সেটা হচ্ছে জানুক। জানুক কে না, দ্বিতীয় রক্ষী। 2 জন রক্ষী, তার প্রথমজন কি বললাম, সূচক, আর দ্বিতীয়জন জানুক। তাহলে সে জানুককে শ্যালক বলছে যে ওই জেলেটির গা থেকে একটা কাঁচা মাংসের গন্ধ আসছে, ও অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তাহলে গোসাপ থেকে শুরু করে যাবতীয় কিছু ওরা খায়, ওদের গা থেকে দুর্গন্ধ আসছে। তাহলে একটা অবজ্ঞার ভাব ফুটে উঠেছে রাজশালকের কথাই। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। তাহলে যে কাহিনী ও বলেছে খুব মিথ্যে বলে মনে হচ্ছে না, সেটা একবার যাচাই করা দরকার, যেটা সত্যি কিনা। তাই একবার রাজবাড়িতে যেতেই হবে। 2 রক্ষী, তবে তাই হোক, চল রে গাটকাটা। তাহলে 2 রক্ষী কী করছে না, রাজশালকের কথা মতো রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। কি বলে সম্বোধন করছে ধীবরকে না, গাঁট কাটা বলে। গাঁট কাটা কথার অর্থ হলো, আচ্ছা এখন যেমন আমরা টাকা পয়সা ব্যাগে পার্সে রাখি না, কিন্তু কয়েক বছর আগে বা অনেকগুলো বছর আগে দেখলে প্রাচীনকালে তখন কিন্তু কেউ পার্স ব্যবহার করতো না, ব্যাগে টাকা রাখতো না। কোথায় রাখতো না, নিজের পোশাকের মধ্যে কোনো একটা কাপড়েতে গিঁট বেঁধে রাখতো। গিঁট বেঁধে তার মধ্যে মূল্যবান কড়ি, মুদ্রা এইসব রাখতো। সেই গিঁটটা কেটে যারা চুরি করতো তাদের বলা হয় গাঁট কাটা। তাই চোর বলার অর্থেই ধীবরকে গাঁট কাটা বলে সম্বোধন করেছে। সবাই এগিয়ে চললেন, রাজবাড়ির দিকে এগিয়ে চললেন সবাই। শ্যালক বলছে, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। তাহলে সূচক অর্থাৎ প্রথম রক্ষীকে শ্যালক কি বলেছে, সদর দরজা, রাজবাড়ির প্রধান দরজায় নিয়ে অপেক্ষা করতে বলেছে। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। তাহলে আমি এই কাহিনীটি বলবো, আংটিটি দেখাবো, সত্যতা যাচাই করে তবে আমি ফিরছি। তারপর দেখো 2 রক্ষী বলছে, আপনি প্রবেশ করুন। মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন, খুবই খুশি হবেন, কারণ তার হারানো জিনিস একটা ফিরে পাচ্ছেন। তাই রাজশালক বেরিয়ে গেলেন, অর্থাৎ রাজার কাছে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। তাহলে ওই যে সদর দরজায়, রাজবাড়ির প্রধান দরজায় 2 রক্ষীকে ধীবর সহ দাঁড় করিয়ে চলে গেল, এখনও আসছে না। তাই প্রথম রক্ষী অর্থাৎ সূচক বলছে, আমাদের প্রভু ওই রাজশালক, তার খুব দেরি হচ্ছে, এখনও আসছেন না কেন। দ্বিতীয় রক্ষী জানুক বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। তাহলে রাজা কি সবসময় ফ্রি নাকি? রাজার কত রকম কাজ, কত রকম ব্যস্ততা, তার মাঝে অবসর পেলে তবে না কথা বলবে। প্রথম রক্ষী বলছে, জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে, ইশারা করে দেখিয়ে বলছে, নির্দেশ করে বলছে যে 2 রক্ষী ধরেই নিয়েছে যে জেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
তাই তারা মৃত্যুর আগে যেহেতু ফুলের মালা দেওয়া হয়, সেই মালাটি গাঁথার জন্য অস্থির হয়ে আছে। আচ্ছা, জেলেটি বলছি, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। তাহলে আমি যদি দোষ করি তবেই আমাকে শাস্তি দেবেন, আমার দোষ প্রমাণিত হোক, তারপর শাস্তির কথা। দ্বিতীয় রক্ষী বলছে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। তাহলে যার অপেক্ষায় এতক্ষণ ছিল সেই রাজশ্যালক ভেতরে গিয়েছিল, তিনি ফিরছেন এবার। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। তাহলে তারা ধরেই নিয়েছে, বললাম যে মৃত্যুদণ্ড দেবে, যে হয় শকুনি দিয়ে খাওয়াবে মৃত্যুদণ্ড, অথবা কোনো কুকুরকে দিয়ে খাওয়াবে। এরকমই কিছু একটা ঘটতে চলেছে ধীবরের সাথে। রাজশ্যালক প্রবেশ করেন। রাজশ্যালক তাহলে সদর দরজায় আসলেন। শ্যালক বলছেন, সূচক এই জেলেকে ছেড়ে দাও। তাহলে প্রথম রক্ষীকে নির্দেশ দিল, এই জেলেটিকে, এই ধীবরটিকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি প্রমাণিত হয়েছে। তাহলে ও যে কাহিনী বলেছে, তাহলে এটাই সত্যি। সূচক বলছে, তা প্রভু যা আদেশ করেন, তাহলে আপনি যা আদেশ করবেন তাই হবে। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি থেকে গিয়ে আবার ফিরে এলো। জেলের হাতের বাঁধন খুলে দিল। ওই যে হাত বাঁধা অবস্থায় নিয়ে আসছিল, তখনও পর্যন্ত হাত বাঁধাই ছিল। খুলতে খুলতে দ্বিতীয় রক্ষী বলছে, জমের বাড়ি অর্থাৎ মৃত্যুর খুব কাছে গিয়েও আবার ছাড়া পেয়ে গেল, বেঁচে গেল। জেলেটি বলছে শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? তাহলে আজ আপনারা তো আমায় ধরে এনেছেন, আমি আমার কাজ করতে পারিনি, তাহলে আমার সংসার চলবে কিভাবে আজকে? শ্যালক বলছেন, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, বলে জেলেকে টাকাটা দিলেন। তাহলে ওই যে আংটিটি বিক্রি করতে গিয়েছিল, পেয়েছিল রুই মাছের পেট থেকে, সেই আংটিটি বিক্রি করলে যেমন মূল্য হবে সেই সমান অর্থ ধীবরকে রাজামশাই পাঠিয়েছেন। পুরুষ অর্থাৎ জেলেটি প্রণাম করে সেই টাকাটি যেটি দিচ্ছিল গ্রহণ করে নেয়। প্রভু অনুগৃহীত হলাম, তাহলে ধন্য হলাম অনুগ্রহ পেয়ে। সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, শাস্তি পাওয়ার কথা ছিল, সে যে একেবারে তাকে পুরস্কৃত করা হলো, তাই কথা বলেছে। জানক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। তাহলে এত টাকা দিয়েছেন, নিশ্চয়ই প্রিয় কোনো জিনিসই ছিল ওটা। শ্যালক বলছেন, দামি রত্ন বসানো বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। তাহলে দামি মণিমুক্তা বসানো বলেই মূল্যবান হবে তা কিন্তু না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। তাহলে যখন আংটিটি তিনি দেখলেন, তিনি একটু অবাক হয়ে গেছিলেন। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানক বলছে, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। তাহলে জানকের কি হচ্ছে না, হিংসে হচ্ছে। কার উপর? ধীবরের ওপর। জেলেটি বলছে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। তাহলে এতক্ষণ ব্যঙ্গ করছিল ধীবরকে নিয়ে যে ফুলের মালা পরাবে, তাই সেই ফুলের দাম হিসেবে পাওয়া টাকার অর্ধেক টাকা দুই রক্ষীকে দেবে। জানুক, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক বলছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তাহলে ধীবরের সততা দেখে রাজশ্যালক পর্যন্ত তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে এই ধীবর বৃত্তান্ত কাহিনীটি হচ্ছে মূলত সংস্কৃত ভাষায় লেখা, সেটি থেকে বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। আমরা এতক্ষণ পড়লাম রাজা দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী। কাহিনী এখানেই শেষ। তবে রাজা দুষ্মন্তের ওই যে স্মৃতিটা কিন্তু ফিরে আসলো। দুর্বাসা মুনির অভিশাপ কেটে গেল সেই স্মারক চিহ্ন অর্থাৎ স্মৃতিচিহ্নটি দেখে। এরপর আশ্রমে থাকা শকুন্তলা এবং তার সদ্যজাত সন্তান পুত্র সন্তানকে ফিরিয়ে আনবে রাজা দুষ্মন্ত। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরত, তার নামেই কিন্তু আমাদের দেশের নাম আজও ভারতবর্ষ।
তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের এর অনুশীলনী নিয়ে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমরা। ধন্যবাদ সবাইকে।